আমি একটু প্রথমেই নিজেকে পরিচিত করতে চাচ্ছি এই অনুষ্ঠানের সুযোগটা নিয়ে। আমি এডিশনাল আইজি অফ পুলিশ, রিটায়ার্ড। খুব সাম্প্রতিক যোগদান করেছি অ্যান্টি কারাপশন ইউনিটে, বিসিবিতে, মাসখানেক হলো। তো দীর্ঘদিন কাজ করেছি। আসলে আপনারা বুঝতে পারছেন, পুলিশের চাকরিতে একটা খোলামেলায় যদি বলি, এই চোর, স্যাচোর, ডাকাত, এই সমস্ত মানুষের সাথে উঠা বসা কাজ কাম ছিল আমার। এখন আমার কাজ হচ্ছে এমন কিছু সমাজের মানুষের সাথে, যারা এই সমাজের খুব কি বলবো, একেবারে ভালো মানুষ হিসেবে যারা পরিচিত। কারণ খেলাধুলো নিয়ে কারা থাকেন, খেলাধুলো নিয়ে কারা ভাবেন, নিশ্চয়ই ভালো মানুষ যারা ভাবেন, সমাজের কথা ভাবেন, দেশের কথা ভাবেন, মানুষের কথা ভাবেন। এই ভালো মানুষের সাথে এখন আমার কাজ, আমার এই নতুন যাত্রা শুরু হচ্ছে। একেবারেই খেলার জগৎটা আমার জন্য একেবারেই নতুন। আমি বললাম যে আগে আমার যে জগৎ ছিল, এই জগতের সাথে একেবারেই যায় না, একেবারে টোটালি বিপরীত একটা জগৎ। তো আমি জানি না, এখন আস্তে আস্তে আপনাদের সাথে হয়তো ভালো লাগবে, নিশ্চিতভাবে ভালো লাগবে আমি আশা করি। আমার অনেকের সাথে এখনও, অধিকাংশ মানুষের সাথে যারা আপনারা আছেন, পরিচয়ই হয়নি। খুব লিমিটেড মানুষের সাথে পরিচয় হয়েছে মাত্র কিছুদিন হলো। তো আশা করি সবার সাথে আস্তে আস্তে আমার পরিচয় হবে ইনশাল্লাহ। আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 15 মিনিট। আমার ইস্যুটা একটু বেখাপ্পা ধরনের। আইন কানুন, নিয়ম কানুন এগুলি আসলে খুব ভালো লাগে না মানুষের। নর্মালি আমার অভিজ্ঞতা যেটা, আইন কানুন, নিয়ম নীতির কথাবার্তা, এগুলো মানুষ খুব একটা বেশি পছন্দ করে না। বিশেষ করে আমরা ঐতিহাসিকভাবে নিয়ম কানুনটাকে একটু সাধারণত কম পছন্দ করি আর কি। এনিওয়ে, আমাকে খুব শর্ট একটা সময় দেওয়া হয়েছে। আমি একেবারেই নতুন মানুষ আপনাদের এই ক্রীড়ার জগতে, বিশেষ করে ক্রিকেটের জগতে। আমার ভুল ত্রুটি হতে পারে, আমার বাচনভঙ্গিতে ভুল ত্রুটি হতে পারে। আমি শুরুতে আপনাদের কাছে এজন্য ক্ষমা প্রার্থী। আমাকে আপনারা আমার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিয়েন। বুঝতে পারছেন তো যে পুলিশ এখন খেলার জগতে, তাই আমার কিছু তো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আপনারা মাফ করে দেন, আস্তে আস্তে এটা একটা হয়ে যাবে। শুরুতেই বলি, আমাকে বলা হয়েছিল যে একটা খুব শর্ট একটা, যারা আপনারা বাইরে থেকে আসছেন, তো আমি চেষ্টা করেছি আর কি যতটুকু পারা যায় খুব অল্প সময়ের মধ্যে, যে জিনিসগুলো আমাদের হয় নর্মালি ফিল্ড লেভেলে, আমাদের যারা পার্টিসিপেন্ট, আমাদের আইসিসি কোড অফ কন্ডাক্টের পার্টিসিপেন্টের যে সংজ্ঞা, সেই হিসাবে পার্টিসিপেন্ট লেভেলে এই জিনিসগুলো হয়। যেমন করাপ্ট অ্যাপ্রোচ। আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি যারা এখানে আছেন, এই জিনিসগুলো আমার থেকে ভালো জানেন, আমার থেকে ভালো বুঝেন। তারপরেও যেহেতু আমাকে বলতে বলা হয়েছে একটু উপস্থাপনা, সেজন্য উপস্থাপনা করা। আমার থেকে আপনারা নিশ্চিতভাবে ভালো বুঝেন এগুলো। তো করাপ্ট অ্যাপ্রোচটা কি? এ করাপ্ট অ্যাপ্রোচ means an attempt to undermine the integrity and unpredictability of a competition for personal or financial gain. এই লাল লেখাটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আন্ডারমাইন করা হয়, অবমূল্যায়ন করা হচ্ছে। কিসের অবমূল্যায়ন আমরা করছি? ইন্টিগ্রিটি এবং আনপ্রেডিক্টেবিলিটিকে। খেলাধুলার মধ্যে কিন্তু মেইন যেটা, একেবারে আমি যেটা ঘেটে দেখলাম, মেইন ইস্যুটা হলো, একটা হলো ইন্টিগ্রিটি, আর একটা হলো আনপ্রেডিক্টেবিলিটি। মানে অনিশ্চিত থাকবে, খেলা শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল আমি জানতে পারবো না। কিন্তু এটা পূর্বেই যদি জানা যায় এর ফলাফলটা, তাহলে তো এটাতে মজা থাকলো না। ওই বিষয়টা মিন করতেছে। আর ইন্টিগ্রিটি, এটা তো বুঝলো খেলার সততা। এটা কেন করা হয়? যে পার্সোনাল অর ফাইন্যান্সিয়াল গেইন, এই পার্সোনাল বা ফাইন্যান্সিয়াল গেইনের জন্যেই আন্ডারমাইন করা হয় এই খেলার এই বিষয়টাকে। এটাকে অ্যাপ্রোচ আমরা বলতে পারি আর কি। করাপ্ট অ্যাপ্রোচ মিনস। কিভাবে করা হয়?
আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন কিভাবে করা, মূলত দুইভাবে, একটা হচ্ছে গ্রুমিং আর একটা হচ্ছে এক্সপ্লয়টেশন অফ পার্সোনাল ভালনারেবিলিটিস। গ্রুমিংয়ের মাধ্যমে কিভাবে করা হয়? গ্রুমিংটা হলো ম্যানিপুলেটিভ প্রসেস ইউজড বাই অ্যাবিউজার্স টু বিল্ড এ ট্রাস্ট উইথ এ ভিকটিম ফর দ্য পারপাস অফ ক্রিমিনাল এক্সপ্লয়টেশন। খুব ক্লিয়ার? Where an individual builds a relationship, trust, and emotional connection with a vulnerable person for the purpose of manipulating, exploiting, and abusing them. Vulnerable যারা, তাদেরকে টার্গেট করা হয় ম্যানিপুলেট করার জন্য, অবৈধভাবে প্রভাবিত বিস্তার করার জন্য। এটা গ্রুমিংয়ের কথা বললাম আমি। গ্রুমিংটা কিভাবে হয়? একটা প্লেয়ারকে কিভাবে, বা একটা ধরেন একজন প্লেয়ার বা সম্মানিত কোচ বা যারা ম্যাচ অফিসিয়াল, কিভাবে তাকে টার্গেট করা হয় স্টেপ বাই স্টেপ। কিভাবে? প্রথমে আইডেন্টিফাইং অ্যান্ড টার্গেটিং, একজনকে শনাক্ত করলো, ওনাকে টার্গেট করা হলো। বিল্ডিং ট্রাস্ট, ওনার সাথে আস্তে আস্তে একটু বিশ্বাস, কথাবার্তা বলে ওনাকে একটা ট্রাস্ট বিল্ড আপ করা হলো। মিটিং দ্য ভিকটিমস আনমিট নিডস, প্রত্যেকটা মানুষেরই আনমিট নিডস আছে, কেউ বলতে পারবে না যে আমার সমস্ত চাহিদা পূরণ হয়ে গেছে। এই যে আনমিট নিডস যেটা, ওইটাই টার্গেট থাকে তাদের। such as giving a special attention, gift or promises. Isolating the victim from their support network like friend, family, and encouraging secrecy. তাকে ফ্যামিলি বা তার ফ্রেন্ড সার্কেল থেকে একটু আলাদা করে রাখা হয় এবং সে যেন সিক্রেসি মেনটেন করে, গোপনীয়তা রক্ষা করে, সেটার ব্যাপারে তার উপরে চাপ রাখা হয়, তাকে or threats to ensure the victim's silence and continued compliance. যাকে টার্গেট করা হলো সে যেন নীরব থাকে, কোথাও প্রকাশ না করে, বলে না দেয় কোথাও, এবং কন্টিনিউ কমপ্লায়েন্স করে, মানে সবসময় যেন সেটা এই তাদের কথা মেনে চলে, তাদের মতে কাজ করে। এই জিনিসটাকে ম্যানিপুলেশন, গিল্ট এবং থ্রেটস, কখনো কখনো ভয়ভীতির মাধ্যমে তাকে এই বাধ্য করা হয়। আর এক্সপ্লয়টিং ভালনারেবিলিটিস, এটা কিভাবে হয়? এটা হল ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি। Players with lower tier leagues or those with negligible pay are often more vulnerable to monetary offers. আমরা একটু আগে বলছিলাম ভালনারেবল, তো নর্মালি এখানে বলছে যে প্লেয়ার্স উইথ লোয়ার টায়ার, ধরেন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যে লোয়ার টায়ারগুলো আমাদের আছে, বা লোকাল কোনো লিগ টিগ হতে পারে, or those with negligible pay, খুব সামান্য পরিমাণে বেতন পায়, খুব সামান্য পরিমাণে হয়তো পয়সা উনি পান, এই ধরনের লোকগুলো ভালনারেবল তালিকায় থাকে। আর একটা হচ্ছে গ্যামলিং প্রবলেমস। অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, আমাদের দেশে এই প্রবলেমটা কম, বাইরে এটা বেশি হয়। নর্মালি ইন্ডিভিজুয়ালস উইথ এক্সিস্টিং গ্যামলিং এডিকশনস, গ্যামলিংয়ে অনেক এডিক্ট থাকে, ডেপস, অনেক প্রচুর ঋণ টিন থাকে। এই ধরনের লোকজন যাদের এই ধরনের সমস্যা আছে তারা হলো প্রাইম টার্গেট। আচ্ছা, ব্ল্যাকমেইল করতে পারে। If a target initially refuses or has something to hide, fixers may use threat of physical violence, exposure of secrets, or prior crime to force cooperation. যদি ধরেন কারো কাছে একটা অ্যাপ্রোচ করা হলো, উনি যদি এটা করে যে না, সেটার সাথে একমত না হয়, তাহলে তাকে করা হয় কি ফিজিক্যাল ভায়োলেন্স, তাকে শারীরিকভাবে আঘাত করার, মানে এই ধরনের ভয়ভীতি দেখানো হয়। এক্সপোজার অফ সিক্রেটস, ধরেন এমনটা ওর একটা গোপন একটা বিষয় জানে, যেটা বলে যে এটা তাহলে আমরা তোমার এই বিষয়টা বলে দেবো, এটা প্রকাশ করে দেবো। আর প্রায়র ক্রাইম, ওই টার্গেট ব্যক্তি হয়তো আগে একটা ক্রাইম করেছে, খেলাধুলা রিলেটেডই বলে কোনো এক সময়, সেটা ও জানে, তখন সে বলে যে এটা কিন্তু আমি বলে দেবো, প্রকাশ করে দেবো তোমার এইটা, তুমি যদি আমাদের কথা না শোনো। কমন মেথডস অ্যান্ড ট্যাকটিক্স ইউজড, এগুলো একটা ডাইরেক্ট অফার। কিভাবে হয়? যেহেতু আপনার বিভিন্ন জেলা লেভেলের থেকে আসছেন এখানে, আমাকে যেটা বিসিবি থেকে বলা হয়েছে যে
আমাদের তো এই যে আমার আগে যে ভাই এখানে ইয়া করলেন, একেবারে একটা চমৎকার ওনার প্ল্যান দেখলাম, একেবারে গ্রাউন্ড লেভেলের ছেলেপেলেদেরকে নিয়ে। এই জিনিসগুলো একটু মনে হয় ওনাদের বলতে হবে। ডাইরেক্ট অফার, ফিক্সার্স মে অ্যাপ্রোচ এ প্লেয়ার অর অফিসিয়াল ডাইরেক্টলি উইথ অফার্স অফ মানি, গিফট অর ফেভার্স ইন এক্সচেঞ্জ অফ ম্যানিপুলেটিং অ্যান অ্যাসপেক্ট অফ এ গেম। একটা খেলার যে ফলাফল এটাকে চেঞ্জ করে দেওয়ার জন্যে ডাইরেক্ট অফার করতে পারে, সরাসরি অফার করা হয়। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অফার করা হয়। ইনডাইরেক্ট অফারটা হবে মেড ইনডাইরেক্টলি থ্রু এ নেটওয়ার্ক অফ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের কোনো সদস্যদের মাধ্যমে বা ফ্রেন্ডসের মাধ্যমে, আদার দেন দ্য ফ্যামিলি মেম্বার্স অর প্লেয়ার এজেন্টস, তাদের মাধ্যমে ইনডাইরেক্টলি। ট্রাস্ট অ্যান্ড রিডিউস রিস্ক অফ দ্য ফিক্সার। ফিক্সাররা মনে করে যে এটা আমার তাদের রিস্ক কম, যেহেতু ডাইরেক্ট অ্যাপ্রোচ না, এটা অন্যের মাধ্যমে তাকে এই ধরনের বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হয়। টাইপস অফ করাপ্ট অফার্স, এগুলি আপনারা নিশ্চয়ই এই জিনিসগুলো আপনার খুবই হয়তো। ম্যাচ ফিক্সিং, পুরো রেজাল্টটা চেঞ্জ হবে, ম্যাচের রেজাল্ট আগে থেকে ফিক্স করা থাকে, ম্যাচ ফিক্সিং এভাবে করা হয়। তারপরটা হলো সফট স্পট ফিক্সিং। স্পট ফিক্সিং, আপনারা ক্রিকেট জগতের মানুষ, নিশ্চয়ই আপনারা অবগত আছেন স্পট ফিক্সিংটা। এটা কিভাবে, যেমন ইনভলভস ম্যানিপুলেটিং স্পেসিফিক মাইনর ইভেন্টস উইথ ম্যাচ দ্যাট ডাজ নট নেসেসারিলি এফেক্ট দ্য ফাইনাল আউটকাম। আগেরটা কিন্তু ফাইনাল আউটকাম আগে থেকে জানা থাকে, আর এটা তো ফাইনাল আউটকামটা নট নেসেসারি। যেমন আপনার ধরেন ডেলিবারেটলি ওয়াইড বল, নো বল, or pre-arranged time, a batsman underperforming during a specific session of overs, or a fielder dropping a catch, এই যে ইস্যুগুলো, এগুলি হচ্ছে আপনার স্পট ফিক্সিং এর বেলায় এগুলো হতে পারে। ইনসাইড ইনফরমেশন, এটার জন্যেও আপনার এই অ্যাপ্রোচ হতে পারে। Players or officials may approach to provide confidential information for use in the illegal betting, like team strategy. আপনার দলটা যে বিফোর ম্যাচ আপনার যে দলের একটা স্ট্র্যাটেজি আছে না, সেই দলের স্ট্র্যাটেজি, পিচ কন্ডিশন, টিম সিলেকশন, কার পরে কে খেলবে, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আগে থেকে জানার জন্যে এগুলোর উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার এগুলোর উপরেই বেটিং হয়, আপনার স্ট্র্যাটেজি আগে থেকে জানার জন্য। এগুলো ইনসাইড ইনফরমেশন বলা হচ্ছে ক্রিকেটের ভাষায়। নন মনিটারি ব্রাইব, এই ধরনের অ্যাপ্রোচ হতে পারে। ইন সাম কেসেস দ্য পেমেন্ট মাইট বি ইন দ্য ফর্ম অফ এ রিটার্ন ফেভার ইন এ ফিউচার ম্যাচ অর ক্যারিয়ার বেনিফিটস রাদার দেন ক্যাশ। ভবিষ্যৎ এটা এটা এই ধরনের অ্যাপ্রোচে ক্যাশ নর্মালি দেয়া হয় না। ভবিষ্যতের ধরেন আপনার ফিউচার কোনো ভবিষ্যতে আপনি বিভিন্ন ম্যাচে খেলবেন, আপনার ভবিষ্যতে যে আপনার ক্যারিয়ার, এগুলোর ব্যাপারে আশ্বস্ত করা হয়। এটা সরাসরি ক্যাশ এখানে ব্যবহার করা হয় না। কমন ভালনারেবিলিটিস, নর্মালি যে জিনিসগুলো কমনলি হয়, the financial problems, unpaid salaries, বেতন স্যালারি ঠিক মতো পেমেন্ট হচ্ছে না, পেমেন্ট দেওয়া হয় না, সেটা একটা স্পেসিফিক একটা ম্যাচেই বলেন বা মান্থলি বলেন। সিগনিফিক্যান্ট ডেব্ট, প্রচুর ঋণ আছে। আর একটা হলো ডিজায়ার ফর ইজি মানি আর প্রাইমারি মোটিভেশন, খুব সহজেই অনেক টাকা আমার দরকার, অনেক টাকা আয় করার একটা মানসিকতা, সহজেই ডিজায়ার ফর ইজি মানি এটাকে বলা হচ্ছে। এই ধরনের যারা আছেন এনারা হলো আপনার এই টার্গেট ভালনারেবল পারসন। আসলে ক্যারিয়ার ইনসিকিউরিটিস, ক্যারিয়ার ইনসিকিউরিটিটা কি? প্লেয়ার্স ইন লোয়ার লিগস অর nearing the end of their careers may be the more susceptible. ওই যে আমি লোয়ার টায়ারে যারা খেলে, হয়তো মনে করে যে আমার তো হয়তো ন্যাশনাল পর্যায়ে যাওয়ার সুযোগ কম,
হয়তো কবে যাব বা যাব না, আদৌ যাবো কিনা, এই ধরনের যারা একটা ইয়াতে লাভার টায়ারে খেলে। আর আরেকটা হলো যে নেয়ারিং দ্য এন্ড অফ দেয়ার ক্যারিয়ার্স, উনি মনে করছেন যে আমার তো মনে হয় এই বছরই শেষ খেলা, আর সামনের বছর থেকে খেলতে পারবো না, বা আমার প্রায় বয়স হয়েছে, বা অন্য যে কোনো কারণে ওনার ফর্ম পড়ে গেছে, ওনার হয়তো আর উনি ভাবছেন যে ওনার আর মানে একবারে এন্ড অফ দ্য হিজ ক্যারিয়ার। এই ধরনের লোকজনগুলো হলো টার্গেটেড বেশি, এই ধরনের লোকজনকে টার্গেট বেশি করা হয়। Isolation. Fixers often become a key reliable person in the player's life, replacing other support system like coaches or family. তার নিজের ফ্যামিলি, কোচ, যারা কাছের মানুষ, তাদেরকে রিপ্লেস করে এই ফিক্সাররাই তার কাছের মানুষ হয়ে যায় একটা সময়। ন্যাভিটি এটা বলা হচ্ছে, এ ল্যাক অফ এডুকেশন ইন দ্য সিভিরিটি অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ করাপ্ট অ্যাপ্রোচেস ক্যান মেক ইন্ডিভিজুয়ালস ইজিয়ার টার্গেট। যদি দেখে যে ও ল্যাক অফ এডুকেশন আছে, তার লেখাপড়া খুব একটা নাই, খুব একটা বেশি লেখাপড়া করতে পারে নাই, লেখাপড়া কম আছে, তাহলে ওকে টার্গেটটা করা সহজ হবে, তাকে বোঝানো সহজ হবে, ইজি টু কন্ট্রোল। এনারা হলো এই ধরনের মানে ফিক্সারদের জন্য টার্গেট পারসন কারা, এইগুলো এই শ্রেণীর মানুষজন আর কি। এই জন্যে এতক্ষণ যা বললাম যে দ্য লাস্ট লাইট, তা কি হলো, স্পোর্টস অর্গানাইজেশন এমফাসাইজ দ্যাট players and officials must report any approaches immediately, even if they do not lead the actual corruption, as failing to report is often an offense itself. আপনাকে অ্যাপ্রোচ করলে আপনি আইসিসি কোড অফ কন্ডাক্টে আপনি রিপোর্ট করতে বাধ্য, রিপোর্ট আপনাকে করতেই হবে। রিপোর্ট যদি আপনি না করেন, তাহলে এই যে রিপোর্ট যে করলেন না, এটাই একটা অপরাধ হয়ে গেল, এটাও ব্রিচ অফ কোড অফ কন্ডাক্ট অফ আইসিসি কোড অফ কন্ডাক্ট হয়ে গেল। এই জিনিসটা এখানে মূলত বলা হচ্ছে। আমার ফার্স্ট পর্ব এটা এখানেই শেষ। আমার মনে হয় কি আর 2-1 মিনিট আছে নাকি আমি জানি না, উনি বলতে পারবেন। আর 1 মিনিট, তো ওইটা একটু চালু করেন, 1 মিনিটে একটু সময়, যেহেতু এই যে আসছে একটু দেখেন আপনারা দয়া করে, এগুলো আপনারা জানেন কিন্তু। তো প্রথম দিকে এটা আইসিসি কোড অফ কন্ডাক্ট তো ইংরেজি থেকে বাংলা করাটা একটু মুশকিলই, তারপরে আমি একটু চেষ্টা করেছি আর কি। এখানে আর্টিকেলগুলো বলা আছে, দেখেন যে খেলার আগের কন্ডিশনগুলো বলা হচ্ছে যে সকল ক্রিকেট ম্যাচ লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড হবে। লেভেল প্লেয়িং ফিল্ডটা আপনারা খুব পরিচিত শব্দটার সাথে, বিশেষ করে রাজনীতিতে, যেখানে ফলাফল কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে, ম্যাচটি সম্পন্ন হওয়া পর্যন্ত অনিশ্চিত থাকবে। এটা খেলাধুলার একটা আবেদন, এটা হলো খুবই মানে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ এনি স্পোর্ট, যে খেলা একদম লাস্ট বল পর্যন্ত আমি জানবো না যে ফলাফলটা কি হতে যাচ্ছে। তার মানে এইটাই তো একটা আপনার উত্তেজনা, যেটা আমরা ক্রিকেটের বেলায় বিশেষ করে আমরা এনজয় করি যেটা। কিন্তু আগে থেকেই যদি এমন হয় যে ফলাফলটা জানা থাকে, তাহলে কি উত্তেজনা থাকবে? খেলার আবেদনটা থাকবে? থাকবে না তো। সেটাই এখানে বলা হচ্ছে। অথেন্টিসিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন খেলাধুলা আমরা কেন করছি, কিসের জন্য? এই যে মানুষের যদি আপনার এই খেলাধুলায় যদি সততা এবং এই যে অথেন্টিসিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, সত্যতা, বাংলায় হলো সত্যতা বলে আর সততা বলে, কাছাকাছি মনে হচ্ছে আর কি। অথেন্টিসিটি অ্যান্ড ইন্টিগ্রিটি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো না থাকলে কোনো খেলা, কিন্তু এটা কোন আর্টিকেল বলা আছে দেখেন, আইসিসি কোড অফ কন্ডাক্টে 1.1.2। এখন যারা প্রবলেম হচ্ছে যে প্রযুক্তির অগ্রগতি এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার ফলে ক্রিকেট ম্যাচের বেটিং বা বাজি ধরা, যেটাকে আমরা, এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইন্টারনেট এবং ফোন অ্যাকাউন্ট বা যা মানুষকে যে কোনো সময় যে কোনো স্থান থেকে বাজি ধরতে, এমনকি ক্রিকেট ম্যাচ শুরু হবার পরেও দুর্নীতিগ্রস্ত বাজি অনুশীলনের সম্ভাবনা বাড়িয়েছে। এই পসিবিলিটিগুলো বেড়ে গেছে, করাপ্ট বেটিং প্র্যাকটিসেস, এই প্রযুক্তির কারণে।
উল্লিখিত কারণে আইসিসি এবং ন্যাশনাল ক্রিকেট ফেডারেশন, আমাদের বিসিবি, তাদের ক্ষমতার মধ্যে ক্রিকেট খেলার সকল দুর্নীতিমূলক কার্যকলাপ, অল করাপ্ট প্র্যাকটিসেস, ম্যাচের ফলাফল বা অন্য কোনো কার্যকলাপ, প্রচেষ্টা বা ম্যাচকে প্রভাবিত করে এরূপ কার্যকলাপ প্রতিরোধ করা এবং জনসাধারণের আস্থার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এটা আর্টিকেলে 115। আপনারা দেখেন এখানে এই পার্টিসিপেন্ট কারা হবে। যে কোনো ক্রিকেটার, যে কোনো কোচ, ট্রেনার, ম্যানেজার, সিলেক্টর, টিম মালিক, টিম ওনার, অফিসিয়াল, ডাক্তার, ফিজিও, আইসিসি অফিসিয়াল, এনসিএফ অফিসিয়াল, ম্যাচ রেফারি, পিস কিউরেটর, প্লেয়ার, এজেন্ট, আম্পায়ার অথবা আম্পায়ারের সহযোগী ব্যক্তি, এনারা সবাই কিন্তু পার্টিসিপেন্ট। আইসিসি কোড অফ কন্ডাক্ট এনাদের সবার বেলায় প্রযোজ্য। দে অল আর পার্টিসিপেন্ট। এই যে এখানে এই কথাটি বলা আছে, এটা আর্টিকেল 1.6। এই অল পার্টিসিপেন্ট যারা কোড অফ কন্ডাক্টের ভিতরে তার আওতায় আছে। ফিক্সিং, যে কোনোভাবে কৌশল করা বা যে কোনোভাবে প্রভাবিত করা, মানে ইনফ্লুয়েন্স ইমপ্রপারলি, ফিক্সিং করার জন্য যে কোনো চুক্তি বা উদ্যোগের সাথে যুক্ত হওয়া, বিং এ পার্টি টু এনি এগ্রিমেন্ট অর এফোর্ট, যে কোনোভাবে কৌশল করা, ফন্দি করা বা খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ প্রভাবিত করা, ইচ্ছাকৃতভাবে নিম্নমানের পারফরমেন্স প্রদর্শন করা, এটা একটা অপরাধ। এটা কোন অপরাধ? আর্টিকেল 211। এই আর্টিকেল 211 মতে এই কাজগুলি অপরাধ। দেখেন এই যে 2:1-এ যেগুলো কথা বলা হলো, ওই কাজগুলো, বিধানগুলো লঙ্ঘন করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো অংশগ্রহণকারীকে, পার্টিসিপেন্টকে অনুরোধ করা, শেষ, আর 1 মিনিট, প্রলুব্ধ করা, নির্দেশ দেওয়া, প্ররোচিত করা, এই কাজগুলো করলে কিন্তু আপনি কোড অফ কন্ডাক্টের ভিতরে পড়ে যাবেন। এটা 214। যে কোনো ম্যাচের ফলাফল, অগ্রগতি, ম্যাচ সংক্রান্ত যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি, কোম্পানির সাথে বাজি ধরা, গ্রহণ করা বা রাখা, প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্য কোনো পক্ষকে বাজি ধরতে অনুরোধ করা, প্রভাবিত করা, প্রলুব্ধ করা, নির্দেশ দেয়া বা উৎসাহিত করা বা সহায়তা করা, এটা 221 মতে অপরাধ আইসিসি কোড অফ কন্ডাক্টের। কোনো উপহার, অর্থ প্রদান, আতিথেয়তা বা অন্য কোনো সুবিধা প্রাপ্তি সংশ্লিষ্ট অ্যান্টি করাপশন কর্মকর্তার নিকট প্রকাশ করতে ব্যর্থ হলে, ওই যে যেটা বললাম যে অ্যাপ্রোচ হলে জানাতে হবে, না জানালে কিন্তু সেটি একটা অপরাধ হয়ে গেল। কোন ধারা মতো অপরাধ হবে? 242। যে কোনো দুর্নীতিমূলক আচরণের প্রমাণ পাওয়া যায় এমন কোনো ঘটনার তথ্য বা বিষয়ের বিবরণ সংশ্লিষ্ট অ্যান্টি করাপশন কর্মকর্তার নিকট প্রকাশে ব্যর্থতা, আপনি বলতে পারলেন না। এই যে দেখেন, যে কোনো দুর্নীতিমূলক আচরণের এগুলো সহযোগিতা না করা, অস্বীকৃতি, যে কোনো অনুরোধ তদন্তে বাধা দেওয়া, তদন্ত হচ্ছে, মনে করেন একজন প্লেয়ারের বিরুদ্ধে বা একজন পার্টিসিপেন্টের বিরুদ্ধে তদন্ত চলছে, এই তদন্ত চলাকালীন যদি আপনি বাধা দেন, বিলম্ব করেন, কেউ যদি গোপন করে কোনো তথ্য বা হস্তক্ষেপ করে, তাহলে এটা অপরাধ হবে 247 মতে। একজনকে কল করা হলো যে আপনি আসেন, আপনার একটা সাক্ষ্য নেওয়া হবে, আপনার একটা স্টেটমেন্ট দরকার, কিন্তু উনি আসলেন না, তাহলে কোনো দুর্নীতিমূলক আচরণ সংক্রান্ত তদন্তে সাক্ষ্য প্রদান না করা, উপস্থিত না হওয়া বা সাক্ষ্য প্রদান না করা, এই যে উনি যে আসলেন না, এটা কিন্তু আর্টিকেল 248-এ অপরাধ হলেন। প্রয়োজনে ওই আর্টিকেল অনুসারে তার বিরুদ্ধে চার্জ জানা যাবে। এটা লাস্ট, শেষ। কোনো এক্সক্লুডেড পারসন এর সাথে যুক্ত হওয়া, যার বিষয়ে যুক্ত না হওয়ার জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছিল। আচ্ছা, এক্সক্লুডেড পারসন এটা নিশ্চয়ই আপনারা হয়তো অবশ্যই আপনারা জানবেন। এটা কে? ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, প্লে অবলিক অফিসিয়াল, এজেন্ট অর স্পেক্টেটর, এটা দর্শকও হতে পারে কিন্তু, হু হ্যাজ বিন ইজ সেভড অ্যান exclusion order sanctioned by ICC or National Cricket Board. ন্যাশনাল ক্রিকেট বোর্ড বা আইসিসি দ্বারা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের স্যাংশন দেওয়া হয়েছিল, এমন কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, এবং যার সাথে যোগাযোগ না করা বা
উঠা বসা না করার জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে ওই রকমই একটা প্রতিষ্ঠান বা কোম্পানি বা ব্যক্তির সাথে যদি আপনি উঠা বসা করেন, আপনার সখ্যতা থাকে, আপনার যোগাযোগ থাকে, তাহলে সেটা অপরাধ হবে। তা মোটামুটি আমি চেষ্টা করলাম যে আমি আগে বলেছি যে আইন কানুনের বিষয়গুলো অত রসালো হয় না, একটু কাঠখোট্টা টাইপেরই হয়। তো সেই জন্যে মনে হয় আমার এই প্রেজেন্টেশনটা এত আকর্ষণীয় হয় নাই। তবুও এটা একটা গুরুত্বপূর্ণ শাখা আমি মনে করি। তো এই জন্যে আমি আপনার এক ভদ্রলোকের সাথে এখন কাজ করছি। তো উনি আমাকে বাইদাবে বললেন যে, মিস্টার মোস্তফা, many corruption in cricket in your country. Why? From the root level to মানে একদম আপ টু বিপিএল। এবং আমি একটা জায়গায় পড়লাম, একটা কাগজ আমার কাছে আছে, আমি একটা জায়গায় পড়লাম, ওই যে আপনার একটা করে রেটিং করে, করাপশন রেটিং করে। তো আমি একটা জায়গায় পড়েছি আর কি, সোর্সটা নাই বলি। এটাতে আমি দেখলাম খুব দুঃখজনক, করাপশন রেটিংয়ে বাংলাদেশের 10-এর মধ্যে 10, মানে এটা হাইয়েস্ট ক্রিকেট প্লেয়িং কান্ট্রিগুলো সারা ওয়ার্ল্ডের। এটা হলো হাইয়েস্ট, 10-এ 10 পেয়েছে বাংলাদেশ। তো এই জন্যে আমরা যারা এখানে আজকে আসছি, আমাদের যে একটা মহান উদ্দেশ্য, এবং বাংলাদেশকে তো ব্র্যান্ডিং করেছে মাত্র দুটো জিনিস সারা ওয়ার্ল্ডে। বাংলাদেশকে চেনে দুটো জিনিস দিয়ে, একটা হলো আরএমজি আমাদের গার্মেন্টস, আর একটা হলো ক্রিকেট। আর তৃতীয় কোনো জিনিস দ্বারা ব্র্যান্ডিং হয় নাই কিন্তু বাংলাদেশ। আমরা ওইভাবে দেখি। তাহলে আমরা এটার সাথে যারা জড়িত আছি, আমরা একদম সেই থানা লেভেল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। তো আমাদের যদি আইসিসির মার্কিংয়ে যদি আমাদের পজিশনটা এমন হয়, তাহলে আমরা যারা কাজ করছি, ধরেন গ্রাস লেভেল থেকে শুরু করে একদম ন্যাশনাল লেভেল পর্যন্ত, তাহলে তো সমস্যাটা কোথায়, কি কোন জায়গায় কি হচ্ছে, এগুলো মনে হয় একটু ভাবার ব্যাপার আছে। খেলার ডেভেলপমেন্ট চলবে, পাশাপাশিভাবে এই জিনিসগুলোর দিকেও আমাদের গুরুত্বের সাথে দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি।